আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউরোপের দোরগোড়ায় রাশিয়ার ভয়ঙ্কর আস্ফালন। বেলারুশে মোতায়েন করা হলো শব্দের চেয়ে 10 গুণ দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। গাজায় নজিরবিহীন মানবিক সংকট। ইসরায়েলে কার্যক্রম চালানো 37টি ত্রাণ সংস্থাকে নিষিদ্ধ করার পথে নেতানিয়াহু সরকার। খোদ ইসরায়েলেই প্রশ্নের মুখে সংবাদপত্রের স্বাধীনতা। বিখ্যাত পত্রিকা হারিটস বর্জনের ঘোষণা সরকারের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় মোড়। সাউদি আলটিমেটামের পর অবশেষে ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল আরব আমিরাত। এই ঘটনাগুলোর সাথে জড়িয়ে আছে এমন কিছু তথ্য যা এখনও প্রকাশ্যে আসেনি। আজ রাত 9টার বিশেষ লাইভ সেশনে আমরা সেই গোপন দিকগুলোই আপনাদের সামনে তুলে ধরব। খবরের ভেতরের আসল খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপডেটটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। রাশিয়া তার মিত্রদেশ বেলারুশে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যা শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে লক্ষ্যভেদ করতে সক্ষম। রুশ সামরিক সূত্রে জানা গেছে, এই ওরেশনিক বা কিনঝাল শ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলো বর্তমান বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে। বেলারুশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের কৌশলগত গুরুত্ব অনেক। ভৌগোলিকভাবে বেলারুশ পোল্যান্ড এবং ইউক্রেনের সীমান্তবর্তী হওয়ায় সেখান থেকে ইউরোপের যে কোনো বড় শহরে আঘাত হানতে রাশিয়ার সময় লাগবে মাত্র কয়েক মিনিট। মূলত ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দেওয়ার জবাবেই ভ্লাদিমির পুতিন এই পাল্টা পদক্ষেপ নিলেন। এর ফলে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে গেল। ইউরোপ জুড়ে এখন নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে উত্তেজনা কমানোর জন্য ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে জরুরি হটলাইন চালু করা প্রয়োজন। স্নায়ুযুদ্ধের সময়ের মতো একটি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা আর্মস কন্ট্রোল ট্রিটি স্বাক্ষর না করা গেলে একটি সামান্য ভুল বোঝাবুঝি থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অবরুদ্ধ গাজা উপত্যকা, যেখানে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। ইসরায়েল সরকার গাজা উপত্যকায় কর্মরত প্রায় 37টি আন্তর্জাতিক ও স্থানীয় ত্রাণ সংস্থাকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ইসরায়েলের নেসেটে খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি বিল পাশ হতে যাচ্ছে, অথবা প্রশাসনিক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। নিষিদ্ধের তালিকায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা বা ইউএনআরডব্লিউএ সহ ইউরোপের একাধিক বড় এনজিও রয়েছে। কিন্তু কেন এই কঠোর সিদ্ধান্ত? ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, মানবিক সহায়তার আড়ালে এই সংস্থাগুলোর সাথে হামাসের গোপন যোগাযোগ রয়েছে। তেল আবিব অভিযোগ করছে, ত্রাণের অর্থ এবং লজিস্টিক সাপোর্ট হামাস তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করছে। যদিও ত্রাণ সংস্থাগুলো এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে, তবুও নেতানিয়াহু সরকার তার অবস্থানে অনড়। এই সিদ্ধান্তের প্রভাব হতে পারে সুদূর প্রসারী এবং অত্যন্ত মর্মান্তিক। গাজার 2 লাখেরও বেশি মানুষ এখন পুরোপুরি আন্তর্জাতিক ত্রাণের উপর নির্ভরশীল। এই 37টি সংস্থা যদি কাজ বন্ধ করতে বাধ্য হয়, তবে গাজায় দুর্ভিক্ষ অনিবার্য হয়ে উঠবে। খাদ্য, জরুরি ওষুধ এবং পানির অভাবে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে, যা কার্যত গাজাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সংকট মোকাবিলার একমাত্র পথ হল আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইসরায়েলের ওপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি করা এবং ত্রাণ বিতরণে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মনিটরিং সেল গঠন করা। অন্যথায় মানবিক বিপর্যয় আটকানো অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের অন্যতম প্রাচীন এবং বামপন্থী দৈনিক পত্রিকা হারেটসকে সরকারিভাবে বর্জনের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি দপ্তরে এই পত্রিকা রাখা যাবে না এবং সরকারি কোনো বিজ্ঞাপনও সেখানে দেওয়া হবে না।
এমনকি সরকারি কর্মকর্তাদের এই পত্রিকার সাংবাদিকদের সাথে কথা বলতেও নিষেধ করা হয়েছে। ঘটনার সূত্রপাত লন্ডনে একটি সম্মেলনে হারেজ্জের প্রকাশক আমোস শোকেনের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আচরণের তীব্র সমালোচনা করেছিলেন এবং কিছু ক্ষেত্রে ফিলিস্তিনি যোদ্ধাদের ফ্রিডম ফাইটার হিসেবে অভিহিত করেছিলেন। তারই মন্তব্যকে রাষ্ট্রদ্রোহী এবং শত্রুর এজেন্ডা বাস্তবায়ন হিসেবে দেখছে ইসরায়েলের ডানপন্থী সরকার। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সময় একটি প্রধান সংবাদ মাধ্যমের ওপর এমন সরকারি খড়গ নেমে আসা ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামোর জন্য বড় আঘাত। এটি দেশটিতে ভিন্নমত দমনের একটি নজির হয়ে থাকবে। এর ফলে ইসরায়েলি সমাজে বিভাজন আরও বাড়বে। আপাতত এই পরিস্থিতির সমাধান আইনি লড়াইয়ের মাধ্যমে হতে পারে, তবে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল সরকারের এই কঠোর অবস্থান পরিবর্তন হওয়া সম্ভাবনা কম। সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে তাদের অবশিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে সৌদি আরবের পক্ষ থেকে একটি কঠোর আল্টিমেটাম বা সময়সীমা বেঁধে দেওয়ার পরেই আমিরাত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে ইয়েমেনে সৌদি আরব এবং আমিরাত একজোটে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়লেও তাদের স্বার্থ ছিল ভিন্ন। সৌদি আরব চাইছিল ইয়েমেনের অখণ্ডতা, আর আমিরাত সমর্থন দিচ্ছিল দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে। এই দ্বিমুখী নীতির কারণে রিয়াদ ও আবুধাবির মধ্যে ফাটল ধরেছিল। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বিষয়ে কঠোর বার্তা দিলে আমিরাত পিছু হটে। আমিরাতের সেনা প্রত্যাহারের ফলে ইয়েমেনে এখন সৌদি আরবের একক আধিপত্য বা দায়িত্ব প্রতিষ্ঠিত হল। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, হঠাৎ সেনা প্রত্যাহারে যে শূন্যতা তৈরি হবে তা কাজে লাগিয়ে হুতি বিদ্রোহীরা নতুন করে সংগঠিত হতে পারে। ইয়েমেন সংকটের স্থায়ী সমাধানের জন্য এখন সৌদি আরবকে সরাসরি হুতিদের সাথে শান্তি আলোচনায় বসতে হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পথ খুঁজতে হবে। অন্যথায় এই দীর্ঘস্থায়ী যুদ্ধ সহসা শেষ হবে না।